আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু রুহানিজ অ্যাকাউন্টিং। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ এই অংশের লেকচার 3 অর্থাৎ হিসাবের বইসমূহ এই অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব। লেকচার 3 আজকের আলোচ্য বিষয় হচ্ছে 3 ঘরা নগদান বই। এটা হচ্ছে আজকের লেকচারের আলোচ্য বিষয়, 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বই কি? এখানে টাকার ঘর থাকবে হচ্ছে 3টা। আমরা লেকচার 2তে যেটা জেনে আসছিলাম সেটা হচ্ছে যে 2 ঘরা নগদান বই। এই 3 ঘরা নগদান বই আর 2 ঘরা নগদান বইয়ের তফাৎ হচ্ছে যে ওখানে ডেবিট পক্ষে টাকার ঘর 2টা এবং ক্রেডিট পক্ষে টাকার ঘর 2টা, একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে ব্যাংক। আর এখানে ঠিক একই রকম, এখানে একটা ঘর হবে বাট্টা, একটা ঘর হবে নগদ, আর একটা ঘর হবে হচ্ছে ব্যাংক। আর ক্রেডিট দিকেও একটা হচ্ছে বাট্টা, একটা হবে নগদ, আর একটা হবে হচ্ছে ব্যাংক। পার্থক্য এতটুকুই যে এখানে দুইটা নতুন জিনিস আসবে, একটা ডেবিট বাট্টা আর একটা হচ্ছে ক্রেডিট বাট্টা। ক্লিয়ার? তাহলে এখন ছকটা দেখি আগে, ছকটা কি রকম হয়। এটা একটু বড় করে নিলাম। এইদিকে টাকার ঘর হবে 3টা, এখানে হচ্ছে 2টা বিবরণ, এরপরে হচ্ছে তারিখ। ঠিক একই রকম ভাবে এইদিকে হবে টাকার ঘর 3টা, এরপরে এখানে ঘর হবে 2টা, এরপরে হচ্ছে তারিখ। তাহলে এই ঘরটা হবে তারিখ, এই ঘরটা হবে হচ্ছে বিবরণ, এটা রসিদ নাম, এটা খতিয়ান পৃষ্ঠ, এটা হচ্ছে বাট্টা, এটা নগদ, এটা হবে ব্যাংক, আবার তারিখ, এরপরে হচ্ছে বিবরণ, ভাউচার নাম, এরপরে খতিয়ান পৃষ্ঠ, বাট্টা, এরপরে হবে হচ্ছে নগদ, ফাইনালি হচ্ছে ব্যাংক। এটা 3 ঘরা নগদান বই। এইদিকে হচ্ছে ডেবিট পক্ষ, এইদিকে হচ্ছে ক্রেডিট পক্ষ। এটা একদম 2 ঘরা নগদান বহির মতোই, শুধুমাত্র এখানে বাট্টার ঘরটা অতিরিক্ত, এর বাইরে তেমন কোনো কিছু না। মনে করো 2024 সালের অঙ্ক, তারিখ হচ্ছে 2024। এখানে বলছে যে জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, নগদ দেয়া আছে হচ্ছে 1 লক্ষ টাকা, ব্যাংকের পরিমাণ ধরে নিলাম 50,000 টাকা। ব্যাংক জমার উদ্বৃত্তের কথা বলছে। এরপরে হচ্ছে জানুয়ারি 5 তারিখে বলছে নগদে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হবে নগদের ঘরে 10,000 টাকা। জানুয়ারি 3 তারিখে বলছে বেতন চেক মারফত প্রদান, 20,000 টাকা। এরপরে হচ্ছে জানুয়ারি 5 তারিখে বলছে উপভাড়া নগদে পাওয়া গেল, তাহলে এখানে হবে উপভাড়া, নগদ বৃদ্ধি পেয়েছে, নগদে পাওয়া গেল, এটা হচ্ছে ধরে নিলাম 10,000। জানুয়ারি 10 তারিখে বলল রহিমের নিকট হতে 22,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 20,000 টাকা পাওয়া গেল। রহিমের নিকট হতে 22,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 20,000 টাকার একখানা চেক পাওয়া গেল এবং চেকখানার সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে 22,000 এর পূর্ণ নিষ্পত্তি, এই জন্য এটা হচ্ছে বাকি 2,000 হচ্ছে বাট্টা, তাহলে নাম হবে হচ্ছে রহিম। এরপরে মনে করো যে জানুয়ারি 15 তারিখে বলল যে করিমকে 23,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 20,000 টাকার একখানা চেক প্রদান করা হলো, এটা হচ্ছে করিম। তার মানে করিম আমাদের কাছে কত টাকা পেত? 20,000 টাকা, 23,000 টাকা পেত, আমরা দিয়ে দিলাম কত? 20,000, এবং 3,000 টাকা হচ্ছে বাট্টা। এরপরে শিক্ষানবিশ সালামি নগদে পাওয়া গেল জানুয়ারি 20 তারিখ, এটা হচ্ছে শিক্ষানবিশ সালামি নগদে আচ্ছা এটা একটু 30,000 ধরে নিলাম, 30,000 টাকা পাওয়া গেল শিক্ষানবিশ সালামি। আবার আসলো যে জানুয়ারি 25 তারিখ রতনকে প্রদান করা হলো
রতনকে নগদে প্রদান করা হলো 20,000 টাকা, এইভাবে বলা আছে। এরপরে জানুয়ারি 27 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ মানে যে সুদ ব্যাংক আমাদের পক্ষে দিয়ে দিল, এটা দেওয়ার জন্য কিন্তু ব্যাংক আমাদের বাসায় দরজায় এসে নক করে না, কি করে আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়। তাহলে এই টাকাটার নাম হবে হচ্ছে ব্যাংক সুদ। ধরে নিলাম টাকাটা হচ্ছে 1,000 টাকা। এটা হচ্ছে 28 তারিখ ধরলাম। এরপরে হচ্ছে জানুয়ারি 30 তারিখ। 30 তারিখ ব্যাংক চার্জ। তাহলে ব্যাংক চার্জ বললো ব্যাংক চার্জ 1,000 টাকা, অনুরূপভাবে ব্যাংক এটা কেটে নেবে। এরপরে বললো যে ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও জানুয়ারি 30 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, তার মানে ব্যাংক বাড়লো, এটা ধরলাম 10,000, আর নগদ কমলো কত, 10,000 টাকা। এটা কন্ট্রা এন্ট্রি, যেহেতু নগদে বসছে তার মানে এইখানে আমরা শিরোনামে লিখবো হচ্ছে ব্যাংক, এটা জানুয়ারি 31 তারিখ। আর এটা যেহেতু ব্যাংকে বসছে শিরোনামে লিখবো আমরা নগদান, এটা হবে হচ্ছে কন্ট্রা। ব্যাংকে জমা দিলে ব্যাংক বাড়বে এবং হচ্ছে নগদ কমবে, এই জন্য ব্যাংকের ঘরে এবং এই জন্য এদিকে কোন দিকে, নগদের ঘরে। ক্লিয়ার? তো আমাদের এই ছিল মোটামুটি এন্ট্রি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে যোগ করা। বাট্টার কখনো ব্যালেন্স হয় না, বাট্টার কখনো ব্যালেন্স হয় না, এই জন্য বাট্টাটা জাস্ট আমরা 2,000 টাকা যোগ করে রাখবো। এই 2,000 টাকা এখানে কত আছে, 3,000, আমরা এটাকে 3,000 যোগ করে রাখবো, এটার ব্যালেন্স হবে না। ক্লিয়ার? এখন আরো একটা এন্ট্রি আছে, এটা একটু আমি পরে বলছি, আগে আমরা যোগ করলো করে নেই। 10, 1,10,000 আর 30, এটা হচ্ছে 1,40,000 টাকা। এটা হচ্ছে 1,40,000 টাকা। এইখানে হবে হচ্ছে 1,40,000 টাকা। এখন এইটা আছে হচ্ছে 20 আর 10 30 আর 10 হচ্ছে 40, তাহলে ব্যালেন্স হওয়ার কথা 1,00,000 টাকা। এখন মনে করো একটা এন্ট্রি, এরকম একটা এন্ট্রি আসলো যে নগদ উদ্বৃত্তের আবার বলছি নগদ উদ্বৃত্তের 30,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও। কি বললো? নগদ উদ্বৃত্তের 30,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও। তার মানে নগদ উদ্বৃত্ত ধরে নিলাম এক্স টাকা। কত টাকা? এক্স। এখান থেকে বাদ দিতে হবে কত আমাদের, 30,000। বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আমার কোথায় জমা দিতে হবে, ব্যাংকে জমা দিতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু এখানে জানি না কত টাকা ব্যাংকে জমা দিতে হবে, এটা একটা সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে যে নগদ উদ্বৃত্ত কত, এটাও জানি না। তাহলে এই জন্য আমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে আগে নগদ উদ্বৃত্তটা বের করা। তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে জানুয়ারি 31 লিখে 31 তারিখেই বললো যে নগদ উদ্বৃত্তের 30,000 টাকা হাতে রেখে, আমি এক্স না ধরে এটাকে নগদ উদ্বৃত্তই লিখলাম। উদ্বৃত্ত মানে জেড, মানে এই এন্ট্রিটার সোজা বাংলা ভাষার কথা হচ্ছে যে নগদ যত টাকা আমাদের হাতে থাকবে এই টাকাটা 30,000 টাকা রেখে বাকি যে অতিরিক্ত টাকা আছে এটাকে ব্যাংকে জমা দিয়ে দাও। তো এখন দেখি আসলে আমাদের হাতে কত আছে। তার আগে একটা কাজ করব, ব্যাংকে জমা দিতে বলছে, এই জন্য এখানে একটা চিহ্ন দিয়ে রাখলাম, টাকা বসবে ব্যাংকে। আর হচ্ছে এইখানে আবার জানুয়ারি 31 দিয়ে এইখানে একটা চিহ্ন দিয়ে রাখলাম, টাকা বসবে হচ্ছে নগদে। তো নগদে বসছে জন্য এইটা হবে ব্যাংক কন্ট্রা। ক্লিয়ার? আর এখানে ব্যাংকে বসবে জন্য টাকাটা হচ্ছে, নামটা হবে নগদ কন্ট্রা। আবার বলছি, নগদ উদ্বৃত্তের 30,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও। তো এখন নগদ উদ্বৃত্তের কত আছে এটাই তো জানি না, আর বাকি টাকা কিভাবে জানবো? এইটা বাহির না করা পর্যন্ত, ধরো এই টাকাটা 1,00,000, 30,000 বাদ দিলে 70,000 টাকা তখন জমা দিতে হবে। এই টাকাটা 50,000, 30,000 বাদ দিলে তখন জমা দিতে হবে ব্যাংকে কত, 20,000 টাকা। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এই টাকাটা কত এইটাই তো জানি না, এজন্য বাকি টাকা ব্যাংকে জমা দিতে বলছে। এজন্য ব্যাংকে জমা দিলে ব্যাংক বাড়বে, নগদ কমবে, তাই না? ব্যাংকে জমা দিলে কি হবে, ব্যাংক বাড়বে, নগদ কমবে। এই জন্য ব্যাংকে লিখছি, কন্ট্রা দিয়ে রাখছি, এখানে নগদে লিখে কন্ট্রা দিয়ে রাখছি, টাকার ঘরে চিহ্ন দিয়ে রাখছি যে কিছু একটা অ্যামাউন্ট বসবে। হ্যাঁ, কোনো না কোনো একটা অ্যামাউন্ট এখানে বসবে, কত আমরা এটা এখন পর্যন্ত জানি না। এই ক্যালকুলেশনটাই এখন করব। তাহলে 1,40,000, 1,40,000, এখানে যদি আমরা এই 20 10 30 আর 10 40 বাদ দিই, তার মানে থাকে কত, নগদ উদ্বৃত্তটা আমাদের থাকে হচ্ছে 1,00,000 টাকা। নগদ উদ্বৃত্ত কত থাকে, 1,00,000। যদি এই এন্ট্রিটা না বলতো তাহলে এখানে কত বসতো, এখানে বসতো হচ্ছে 1,00,000 টাকা। এখন সমস্যাটায় পড়ে গেছি আমরা এই এন্ট্রিটা বলার কারণে। 1,00,000 টাকার মধ্যে হাতে রাখতে বলছে কত, 30,000, তাহলে জমা দিতে হবে কত, 70,000। তাহলে এই যে 70,000 টাকা আমরা এই যে যেখানে যেখানে চিহ্ন দিয়ে রাখছি সেখানে সেখানে বসায় দেবো। তাহলে আমাদের ছিল কত, 1,00,000, হাতে রাখতে বলছে কত, 30, তাহলে জমা দিতে বললো কত, 70।
তাহলে 70,000 জমা দিয়ে দিলাম। তাহলে 1 লাখ থেকে এই 70,000 অ্যাকচুয়ালি বাদ দিলে আমাদের হাতে থাকলো কত? 30,000। তাহলে হাতে কিন্তু রাখতেই বলছে 30,000, এই 30,000 এখানে বসবে। ক্লিয়ার? আর এই কাজটা কমপ্লিট না করা পর্যন্ত আমরা ব্যাংক কলামের কাজ করতে পারবো না। কেন পারবো না? কারণ দেখো ব্যাংক কলামে কিন্তু এখানে একটা অ্যামাউন্ট নতুন করে বসলো। তাইলে এই অ্যামাউন্টটা যদি আমরা বসাতে না পারি, তাহলে কিন্তু যদি এই অ্যামাউন্ট ছাড়া যোগ করে দিই, তাহলে আমাদের অঙ্ক ভুল হবে। আমি আবার বলছি, নগদ উদ্বৃত্তের 30,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা। তাহলে আমরা ব্যাংকের আগে কন্ট্রা লিখে টাকার চিহ্ন দিয়ে রাখবো। এখানে কোনো না কোনো একটা চিহ্ন দিয়ে রাখবো যে এই ঘরে একটা অ্যামাউন্ট বসবে। কত বসবে জানি না। এখন নগদটা প্লাস মাইনাস করে আমাদের ব্যালেন্স আসছে 1 লক্ষ টাকা। হাতে রাখতে বলছে কত? 30,000। এটা হাতে রাখবো, রেখে বাকি আর কত থাকলো? 70,000। এই যে 1,40,000 থেকে এই যে 10 আর 20, 30 আর 10, 40,000 বাদ দিলে, 1,40,000 থেকে 40 বাদ দিলে থাকলো 1 লাখ। এই টাকাটা হাতে রাখতে বলছে কত? 30,000। 30,000 হাতে রাখবো, তাহলে আর কত থাকলো? 70,000। এই টাকাটা আমরা ব্যাংকে জমা দিয়ে দেবো। ক্লিয়ার? এইটাই হচ্ছে এই এন্ট্রিটার কাজ। এই এন্ট্রিটা পরীক্ষায় বেশ আসে, এই জন্য আগে চিহ্ন দিয়ে রেখে তারপর ক্যালকুলেশন করে ওই চিহ্নের ঘরে টাকাটা বসায় দিতে হবে। তাহলে এখন যোগ করি আমরা এটা, 70,000 আর 10 80, 70 10 80, 80 আর 20 হচ্ছে 100, 1,50,000, 1,51,000। এই টাকাটা হবে হচ্ছে 1,51,000। এটা অনেক কম, এই জন্য আমরা এটা আগে যোগ করে নিছি, অসুবিধা হবে না। তাহলে এটা হচ্ছে 1,51,000 টাকা বসাই দিয়ে 20 20 40, 40 আর হচ্ছে 41, তার মানে এই টাকাটা থাকবে হচ্ছে 1,10,000 টাকা। তাহলে এটা হবে জানুয়ারি 31 তারিখ। কি হবে? ব্যালেন্স সিডি, সিডিতে হচ্ছে ক্যারিড ডাউন, আর এখানে হবে ফেব্রুয়ারি 1 তারিখ। এটা হবে হচ্ছে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত কত টাকা হবে? এটা 30,000 টাকা, আর এটা হবে হচ্ছে 1,10,000 টাকা। বারবার বলছি তোমরা যোগগুলো একটু চেক করে নিবা, আমার যোগ ভুল হলেও হতে পারে, যেহেতু ক্যালকুলেটর হাতে নাই। তো এখন এই এন্ট্রিটাই যদি এইভাবে বলতো, নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ টাকা ব্যাংকে জমা দাও, নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ টাকা ব্যাংকে জমা দাও, তাহলে নগদ উদ্বৃত্ত আমাদের কত ছিল? এই যে 1,40,000 থেকে যদি এই 40,000 বাদ দেই, নগদ উদ্বৃত্ত কত আছে? 1 লাখ টাকা। তাহলে ব্যাংকে জমা দিতাম এখানে 1 লক্ষ, এখানে 1 লক্ষ, এখানে ব্যালেন্স সিডিটা জিরো হতো, নীল। কারণ আমি যদি পুরাটাই জমা দিই, আমাদের হাতে তো আর কিছু থাকছে না, এই জন্য এটা থাকবে না। আবার এই এন্ট্রিটা কিন্তু উল্টা ভাবেও আসতে পারতো। কিভাবে? যে ব্যাংক উদ্বৃত্তের এত টাকা হাতে রেখে বাকি টাকা উত্তোলন করা হলো। ব্যাংক উদ্বৃত্তের এত টাকা হাতে রেখে বাকি টাকা উত্তোলন করা হলো। তাহলে উত্তোলন করলে আমাদের কি হতো? নগদ বাড়তো এবং ব্যাংক কি হতো? কমে যেত, তাই না? তাহলে নগদ বাড়তো, ব্যাংক কমতো। এখন এখানে যেহেতু একটা সাইলেন্ট অ্যামাউন্ট আছে, আবার বলছি ব্যাংক উদ্বৃত্তের এত টাকা হাতে রেখে বাকি টাকা তুলে আনো। তাহলে ব্যাংক থেকে তুলে আনলে কি হবে? নগদ বাড়বে, ব্যাংক কমবে, নগদ বাড়বে, ব্যাংক কমবে। আমরা চিহ্ন দিয়ে রাখলাম। তখন এই সাইডটাকে আগে যোগ করে নেব, এই সাইডটাকে যোগ করে নিয়ে এইটাকে এখানে দেব, দিয়ে সাপোজ 1,10,000 টাকা আসছে, বলছে 10,000 টাকা হাতে রেখে বাকি টাকা তুলে আনো। তাহলে এই জায়গায় লিখবো আমরা 10,000 রাখলাম হাতে, আর 1,10,000 মধ্যে যদি 10,000 হাতে রাখি, তাহলে তুলতে পারতেছি কত? 1 লক্ষ টাকা। তাহলে এই যে চিহ্নর জায়গায় আমরা কত বসায় দেব? 1 লক্ষ টাকা বসায় দেব। ক্লিয়ার? দুই ভাবে হাতে আসতে পারে, যে নগদ উদ্বৃত্তের এত টাকা হাতে রেখে বাকি টাকা জমা দাও, আর একটা হচ্ছে ব্যাংক উদ্বৃত্তের এত টাকা হাতে রেখে বাকি টাকা তুলে আনো। চিহ্নটা বারটাই হয়ে গেছে, ওইটা বাট্টার ঘরে গেছে, তাহলে এটা হবে হচ্ছে নগদের ঘরে। তো এই ছিল 3 ঘোড়া নগদান। 2 ঘোড়া নগদান পারলে তোমরা 3 ঘোড়া পারবা, আবার 3 ঘোড়া নগদান পারলে 2 ঘোড়া পারবা। আরেকটা এন্ট্রি বলে দেই, এখানে ভুলবশত মিস্টেক হয়ে গেছে। ধরো যে 10% বাট্টায় আর 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। হ্যাঁ, এখন দেনা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে যে বাট্টা দেওয়া হয় বা যে বাট্টা পাওয়া যায়, এটা হচ্ছে নগদ বাট্টা। এই বাট্টাটা এখানে ট্রিটমেন্ট করতে হয়, এখানে ট্রিট করতে হয়, এখানে বসাতে হয়। কিন্তু এই যে 10% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয়, এটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা হিসাবের বইতে অন্তর্ভুক্ত করা যাবে না, অর্থাৎ নগদান বইতে অন্তর্ভুক্ত করা যাবে না। এটা হচ্ছে নগদ বাট্টার ঘর, এটা হচ্ছে নগদ বাট্টার ঘর। ক্লিয়ার? তাহলে আমরা এটা কিভাবে করব? 10,000 এর 10% 1,000, তাহলে 10,000 থেকে 1,000 বাদ দিলে কয় টাকা থাকে? 9,000। এই 9,000 টাকা এখানে বসবে। ওই 1,000 টাকা যে বাট্টা, ওইটা কিন্তু এখানে এই বাট্টার ঘরেও বসবে না, ওই বাট্টার ঘরেও বসবে না। দ্যাট মিনস সামারি কি হলো? যে কোনো মানুষকে বা কোনো প্রতিষ্ঠানকে, কোনো দেনাদারকে, যদি দেনাদারের কাছে যদি আমরা টাকা পাই অথবা পাওনাদারকে যদি আমরা টাকা দেই, এই সময় বাট্টাগুলো এখানে কাউন্ট হবে।
আর যদি পণ্য ক্রয় বিক্রয়ের সাথে বাট্টা রিলেটেড থাকে সেই বাট্টাগুলো এখানে কাউন্ট হবে না। তো এই ছিল মোটামুটি 3 ঘরা নগদান বহির মূল বিষয়বস্তু। তোমরা চেষ্টা করবা অন্তত 10টা সালের কোশ্চেন প্র্যাকটিস করা, অথবা যে কোনো বই থেকে যে কোনো 10টা কোশ্চেন 3 ঘরা নগদান বহির প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।